ভারত মহাসাগরের বুকে একটা দ্বীপ যেখানে মানুষ থাকে মাত্র ৩০০ জন। মানুষ এখানে বেঁচে থাকে নারকেল চাষ করে আর মাছ ধরে। কিন্তু এই ৩০০ মানুষের দ্বীপেই তৈরি হয়েছে ১০,০০০ ফুট লম্বা বিমান ওঠানামার একটা রানওয়ে, যেখানে সব ধরনের যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে। তৈরি হয়েছে বিশাল জেটি, সঙ্গে রয়েছে যুদ্ধ বিমান রাখার জন্য বড় বড় ছাউনি। এমনকি এই দ্বীপে এই সব মিলিয়ে এমন একটা পরিকাঠামো তৈরি হয়েছে যা সেনাবাহিনীরা শত্রুপক্ষকে নজরদারির কাজেও ব্যবহার করতে পারবে। দ্বীপটা সত্যি অনেকটা বিস্ময়সূচক চিহ্নের মতো দেখতে লাগে। একটা লম্বা কিন্তু সরু, সেটা হলো উত্তর দ্বীপ, আর একটা ছোট কিন্তু গোল, সেটা হলো দক্ষিণ দ্বীপ। এটা আমাদের ভারত থেকে অনেক দূরে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, আর এই দ্বীপের নাম আগালেগা। তো এখানেই উঠছে প্রশ্ন যে মাত্র ৩০০ মানুষের এই দ্বীপে আমাদের ভারত প্রায় ২,১৫০ কোটি টাকা খরচা করে এত বিশাল পরিকাঠামো কেন তৈরি করছে, আসল উদ্দেশ্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এই দ্বীপে আসলে ঠিক কি কি তৈরি হয়েছে আর আমাদের ভারতেরই বা কি লাভ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি এই আগালেগা দ্বীপটা আসলে কোথায়। এটা মরিশাস দেশের একটা অংশ। মরিশাসের সংবিধান অনুযায়ী এটা তাদেরই ভূখণ্ড, কিন্তু মরিশাস থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ১১০০ কিলোমিটার। এখানে বহু প্রজন্ম ধরে বসবাস করে ক্রেওল জাতির মানুষ। এখানে না আছে কোনো টুরিস্ট স্পট, না আছে কোনো রিসর্ট, একদম নিরিবিলি একটা দ্বীপ যেখানে আমাদের ভারতের আগে কোনো দেশ নজর দেয়নি। কিন্তু ঠিক এই জায়গায় যখন আমাদের ভারত কোটি কোটি টাকা ঢালা শুরু করলো, তখন বোঝা গেল যে ব্যাপারটা মোটেও সাধারণ নয়। দেখুন, আমাদের ভারতের সঙ্গে মরিশাস দেশের সম্পর্ক কিন্তু নতুন নয়। ১৮৩০-এ মরিশাসে ব্রিটিশ শাসনকালে প্রথম দাস প্রথা বিলুপ্ত হয়। তখন ওই দেশে চিনির খামারে শ্রমিকের প্রয়োজন মেটাতে আমাদের ভারত থেকে বিপুল সংখ্যক মানুষকে শ্রমিক হিসাবে ওই দেশে নিয়ে যাওয়া হয়েছিল। আজ ওই দেশে যতজন মানুষ বসবাস করে তার ৭০% তাদেরই উত্তরসূরি বা তাদেরই বংশভূত। মানে আপনি সোজাভাবে ধরতে পারেন ওই দেশে প্রতি ১০ জনের মধ্যেই ৭ জন আমাদের ভারতীয় বংশভূত। ভাষা, খাবার, উৎসব, এমনকি রাজনীতিতেও আমাদের ভারতীয় ছাপ রয়েছে। এই গভীর সম্পর্কের কারণেই আমাদের ভারত ওই দ্বীপে নিজের আধিপত্য বিস্তার করতে পারছে। দেখুন, এই দ্বীপে আমাদের ভারত নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল আজ থেকে প্রায় ২০ বছর আগে। ২০০৫ সালে তৎকালীন ভারত সরকারের কর্মকর্তাদের মাথায় প্রথম এই পরিকল্পনার ভাবনা এসেছিল, কিন্তু কার্যকর কিছুই হয়নি। তারপর ২০১৫ সালে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরে গিয়ে এই পরিকল্পনাকে আনুষ্ঠানিক রূপ দেয়। তখন ওই সভাতেই মরিশাসের মাটিতে দাঁড়িয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী একটা বিশেষ সমুদ্র নীতি ঘোষণা করে, যার নাম সাগর। এই নীতির মূল লক্ষ্য ছিল ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভারতকে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করা। আর সেই নীতিরই বাস্তব উদাহরণ হয়ে ওঠে আগালেগা প্রকল্প। ২০১৫ সালে ভারত ও মরিশাসের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল যে সমুদ্র ও আকাশপথে যোগাযোগ বাড়ানো এবং মরিশাসের প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানোই এই চুক্তির মূল উদ্দেশ্য। তাহলে ভাবুন, ওই দ্বীপটা মরিশাস দেশের, প্রকল্পটাও মরিশাসের, কিন্তু আমাদের ভারত নিজের টাকায় তৈরি করেছে একটা বিশাল পরিকাঠামো। আর এখানেই বিশ্বের সমস্ত দেশগুলো প্রশ্ন ওঠাতে শুরু করেছে। তারা বলছে এটা যদি শুধুই মরিশাস দেশের উন্নয়নের জন্য হয়, তাহলে ভারত এখানে কোটি কোটি টাকা কেন ঢালছে, তাও আবার এরকম একটা নির্জন দ্বীপে যেখানে মাত্র ৩০০ জন মানুষ বসবাস করে। আসলে বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের ভারত নিজের শক্তিকে যে হারে বাড়িয়ে চলেছে, এইটাকে একটু অন্য নজরে দেখে আমেরিকা আর চীন, দেখুন আরও অন্যান্য দেশ রয়েছে, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে বিশেষ করে আমেরিকা, চীন কখনোই চায় না যে আমাদের ভারত সামরিক শক্তিতে এতটা উন্নত হোক। আপনি যদি বর্তমান সময়ে একটু বিশ্ব রাজনীতির দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে বেশিরভাগ দেশের নজর শুধুমাত্র আমাদের ভারতের ওপরেই রয়েছে। এবার একটু দেখা যাক যে আমাদের ভারত নিজের পকেট থেকে এত কোটি কোটি টাকা ঢেলে ওই দ্বীপে ঠিক কি কি বানিয়েছে। ভারত ওইখানে ১০,০০০ ফুট মানে প্রায় ৩ কিলোমিটার লম্বা একটা বিমান ওঠানামার জন্য রানওয়ে বানিয়েছে, আর একটা নতুন জেটি বানিয়েছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলেছেন, একসময় যেখানে নারকেল গাছের সারি দেখা যেত, সেখানে এখন দেখা যায় বিরাট লম্বা রানওয়ে, আর তার পাশে বিমান রাখার জন্য বিশাল ছাউনি। এই দ্বীপে এখনো পর্যন্ত আমাদের ভারত খরচা করেছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে একটা এয়ারফিল্ড, একটা পোর্ট, একটা যোগাযোগ কেন্দ্র, এছাড়াও রয়েছে গভীর জলে ডক সুবিধা। এরপর আশা করছি ভেতরের পুরো খেলাটা আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বলছি যে নির্জন দ্বীপে আমাদের ভারতের গোপন ঘাঁটি। এই দ্বীপে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যত পরিকাঠামো তৈরি হয়েছে, সেইগুলো ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর মরিশাসের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী যৌথভাবে সব উদ্বোধন করে দিয়েছে। কিন্তু উদ্বোধন করার ঠিক কিছুদিন পর থেকেই গোটা বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষক এবং বড় বড় সাংবাদিকরা প্রশ্ন তুলতে শুরু করেন। তারা বলেন যে উন্নয়ন তো বোঝা গেল, কিন্তু 300 মানুষ বসবাসকারী এই দ্বীপে এত বড় রানওয়ে কিসের জন্য দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে দুটো আলাদা আলাদা স্টোরি। প্রথম স্টোরি হলো সরকারি বয়ান। ভারত আর মরিশাস দুই দেশ বহুবার একটা কথাই বলে আসছে যে এটা কোনো সামরিক ঘাঁটি নয়, এটা শুধুই একটা উন্নয়নমূলক প্রকল্প। মরিশাস সরকার বারবার বলেছে যে ভারতকে তারা এই দ্বীপে সামরিক ঘাঁটি বানানোর অনুমতি দেয়নি। তাদের যুক্তি হলো এই পরিকাঠামো তৈরি করা হয়েছে জলদস্যু, মাদক পাচার রোধ, অবৈধভাবে মাছ ধরা বন্ধ করা আর ওই 300 জন মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য। তারা বলছেন এই দ্বীপের কোনো মানুষ অসুস্থ হলে তাকে ছোট নৌকায় করে মরিশাসে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে অনেক সময় লেগে যেত, কিন্তু এখন রানওয়ে হয়ে যাওয়ার ফলে সেই রোগীকে বিমানে করে মরিশাসে নিয়ে গিয়ে খুব দ্রুত চিকিৎসা করানো সম্ভব হবে। এবার আসি দ্বিতীয় স্টোরি, যেটা গোটা বিশ্বের স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আর এই স্টোরি সম্পূর্ণ আলাদা। 2021 সালে আল জাজিরার মিডিয়ার অনুসন্ধানে একটা চাঞ্চল্যকর দাবি উঠে আসে। ওই মিডিয়া বলে ভারত এখানে একটা নৌঘাঁটি তৈরি করছে। তারপর আরো প্রতিরক্ষা বিশ্লেষকরা বলে যে এই পরিকাঠামো নিশ্চিতভাবেই ভারতীয় সেনাবাহিনীর সমুদ্রপথে নজরদারির কাজে লাগবে। আর এখানেই আসে দুটো নাম যেগুলো এই গোটা রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমটা হলো P-81 পোসাইডন। এই P-81 এমন একটা বিমান যেটা সমুদ্রের জলের নিচে থাকা শত্রুর সাবমেরিনকে খুঁজে বার করতে এবং সেই সাবমেরিন জলের নিচে ঠিক কোন দিকে যাচ্ছে তার উপর নজর রাখার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়টা হলো MQ-9B সি গার্ডিয়ান। এটা হলো এমন একটা অত্যাধুনিক ড্রোন যেটা একটানা 35 ঘন্টা আকাশে থাকতে পারে, 4 থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে, সঙ্গে আবার সোনোবয় বহন করে সমুদ্রের জলের নিচে শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বার করতেও সক্ষম। এই সোনোবয় মানে হলো একটা সেন্সার যেটা ড্রোন থেকে সমুদ্রের জলের নিচে ফেলে দেওয়া যায়, তারপর জলের নিচে থাকা শত্রু সাবমেরিনের শব্দ শুনে বলে দেয় সেই সাবমেরিন কোথায় আছে আর কোন দিকে যাচ্ছে। আমাদের ভারতীয় নৌবাহিনীর এই দুটো প্রধান অস্ত্র যদি আগালিগা দ্বীপে রেখে পরিচালনা করা হয় তাহলে ওই সমুদ্র পথের সমস্ত রকম তথ্য আমাদের ভারতের হাতের মুঠোয় আপ টু ডেট থাকবে। আর ঠিক এই জিনিসটাই আমেরিকা চীন মেনে নিতে পারছে না। তবে এখানে এই দ্বীপের গুরুত্ব শেষ নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। সেটা বুঝতে হলে আমাদেরকে একটু ভারত মহাসাগরের মাঝখানে তাকাতে হবে। দেখুন, আমাদের ভারতীয় অর্থনীতির জন্য সমুদ্রপথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভারতের 90 থেকে 95% বাণিজ্যই কিন্তু সমুদ্রপথের মধ্য দিয়ে হয়। এই সমুদ্রপথের উপর আমাদের ভারতের নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই আসে আকালিকা দ্বীপের আসল গুরুত্ব। এই দ্বীপ এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে আফ্রিকার পূর্ব উপকূল, মোজাম্বিক প্রণালী এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নজর রাখা যায়। আর এই সমস্ত সমুদ্রপথের উপর দিয়ে গোটা বিশ্বের বেশিরভাগ দেশের সামরিক জাহাজ, বাণিজ্যিক জাহাজ সব চলাচল করে। যদি আমাদের ভারত এখানে চোখ কান খোলা রাখতে পারে তাহলে গোটা পশ্চিম ভারত মহাসাগরের উপর একটা নজরদারির জাল বিছানো সম্ভব। কোন দেশের কি জাহাজ যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, এই সব কিছু তথ্যই কিন্তু ভারতের হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই খেলায় শুধু আমাদের ভারত একা নেই, অনেক দিন ধরেই জাল বিছিয়ে চলেছে চীন। চীনের এই কৌশলকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা কৌশল। চীনের এই কৌশলের মেন বন্দরগুলো হলো পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম, মায়ানমারের কিয়াউকপিউ, এমনকি মালদ্বীপের বেশ কিছু বড় বড় প্রজেক্টে 70%-এরও বেশি শেয়ার রয়েছে চীনের। চীন শুধু এখানেই থেমে নেই, তারা আফ্রিকার জিবুতিতে প্রথম আনুষ্ঠানিক বিদেশি নৌঘাঁটি খুলছে যেখান থেকে ভারত মহাসাগরে টহল দেওয়া যায়। 2025 সালের হিসেব বলছে গোটা দুনিয়ার 95টারও বেশি বন্দরে চীনের হাত রয়েছে, যার মধ্যে 70টারও বেশি রয়েছে শুধু ভারত মহাসাগরের অববাহিকাতে। তাহলে একবার ভাবতে পারছেন এই ভারত মহাসাগরে চীন কেমন ভাবে নিজের জাল বিছিয়েছে। কারণটাও পরিষ্কার, এই সমুদ্রপথ দিয়ে চীনের 70% তেল, 60% LNG আসে বিদেশ থেকে। তাই এই সমুদ্রপথ চীনের অর্থনীতির জন্য শ্বাসনালী প্লাস ভারতের জন্য নিরাপত্তার কাজ করছে। আর চীনের এই কৌশলের ঠিক উল্টো দিকে আমাদের ভারত যে কৌশল সাজাচ্ছে তার নাম নেকলেস অফ ডায়মন্ড। ইরানের চাবাহার বন্দর থেকে ওমানের দুকম, ইন্দোনেশিয়ার সাবাং, সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাটি, তারপর আমাদের নিজেদের আন্দামান নিকোবর দ্বীপে রয়েছে সামরিক অবকাঠামো, আর এখন চলে এসেছে আগালেগা। ভারত আর চীনের এই খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মালদ্বীপ। দেখুন, মালদ্বীপে বর্তমান সময়ে যে সরকার রয়েছে সেই সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়ে চলেছে, আর সেটাই চিন্তার কারণ হয়ে উঠছে আমাদের ভারতে। যদি মালদ্বীপের মতো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ আমাদের ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের ভারতকে অন্য কোথাও নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই হবে। আর এই পরিস্থিতিতেই আগালেগা হয়ে উঠেছে আমাদের ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি। এখন প্রশ্ন হলো এই খেলায় আমাদের ভারত পরবর্তী চাল কি দিচ্ছে। 2025 সালের মার্চ মাসে মরিশাস সফরে গিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ভারতের নতুন ভিশন মহাসাগর। 2015 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মরিশাস সফরে গিয়ে সাগর নীতি ঘোষণা করেছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সেটা বদলে
বদলে হয়েছে মহাসাগর। আর ঠিক এই মহাসাগর ভীষণ ঘোষণার সঙ্গেই ভারত মরিশাসের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। সেই জন্য মরিশাস দেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পৌঁছে গেছে। আর এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে সমুদ্র অঞ্চলে নজরদারি বা কোনো বড়সড় হামলায় দুই দেশের সেনা যৌথভাবে কাজ করবে। তার সঙ্গে তো সমুদ্র অঞ্চলের বিভিন্ন তথ্য আদান প্রদান রয়েছে। আমাদের ভারত শুধু এখানেই থেমে নেই, আমাদের নিজেদের দ্বীপ লাক্ষাদ্বীপে তৈরি করছে একটা বিশাল নৌঘাঁটি। তাহলে একদিকে লাক্ষাদ্বীপের এই ঘাঁটি, অন্যদিকে আফ্রিকা উপকূলের আগালিগা ঘাঁটি। সোজা কথায় আমাদের ভারত এই পুরো ভারত মহাসাগরকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এবার আসি এই আগালিগা প্রজেক্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের কথায়। দেখুন, আগালিগার স্থানীয় বাসিন্দারা, যাদের সংখ্যা মাত্র 300 জন, তারা কিন্তু এই বিশাল পরিবর্তন নিয়ে ভীষণ চিন্তিত। বিবিসি আর আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়ার একাধিক প্রতিবেদনে তাদের চিন্তার কারণ উঠে এসেছে। 2020 সালে মরিশাস সরকার ঘোষণা করেছিল যে আগালিগা দ্বীপে যেতে হলে $5,400 একটা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। কিন্তু পরে মরিশাসের সাধারণ মানুষদের প্রতিবাদের মুখে পড়ে এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এছাড়াও তাদের দুশ্চিন্তার আরো একটা বড় কারণ হলো তারা ভাবছে যে তাদের দ্বীপও চাগস দ্বীপপুঞ্জের মতো হয়ে যাবে। এই চাগস দ্বীপপুঞ্জ আগে মরিশাসেরই ছিল, কিন্তু 1965 সালে ব্রিটেন জোর করে মরিশাস থেকে আলাদা করে দিয়েছিল। আর সেইখানকার সাধারণ মানুষদের জোর করে তাড়িয়ে দিয়ে সেখানে গড়ে তোলা হয়েছিল দিয়াগো গার্সিয়ার সেই বিখ্যাত আমেরিকান সামরিক ঘাঁটি। আর ঠিক এই ভয়টাই পাচ্ছে আগালিগার স্থানীয় বাসিন্দারা। তারা ভাবছে যে তাদেরকেও পরে পরে জোরপূর্বক এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তবে অন্যদিকে মরিশাস সরকার বারবার একটা কথাই বলছে যে এই দ্বীপ মরিশাস দেশেরই থাকবে আর এখানে কোনো সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না। আর এইদিকে আমাদের ভারতও বলছে যে এই প্রজেক্ট সম্পূর্ণ বেসামরিক, যার লক্ষ্যই হলো এই দ্বীপে থাকা স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা। তাহলে একদিকে দুই দেশের সরকার এক কথা বলছে, অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা আরেক কথা বলছে, কিন্তু সত্যটা সম্ভবত এই দুটোর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। দেখুন, আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুযায়ী কোনো দেশ সহজে স্বীকার করেন না যে তারা বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কারণ এতে কূটনৈতিক জটিলতা বাড়ে। তবে বাস্তবে যা ঘটছে তাকে বলা যেতে পারে ডুয়েল ইউজ ইনফ্রাস্ট্রাকচার। মানে সোজা কথায় এই পরিকাঠামো আসলে বেসামরিক, কিন্তু প্রয়োজন পড়লে এটা সামরিক কাজেও ব্যবহার করা যেতে পারে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি একটু আগে যে চাগস দ্বীপপুঞ্জের কথা বললাম, এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ব্রিটেন আর মরিশাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, কিন্তু 2025 সালে এসে দুই দেশ একটা চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তি অনুযায়ী চাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের হাতে যাওয়ার কথা। এই চুক্তি আমাদের ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মরিশাসের ঘনিষ্ঠ বন্ধু আমাদের ভারত। তাই চাগস দ্বীপপুঞ্জের উপর মরিশাসের নিয়ন্ত্রণ বাড়লে পরোক্ষভাবে আমাদের ভারত এই অঞ্চলে প্রভাবশালী হয়ে উঠতে পারে। এইভাবে ভারত মহাসাগরে আমাদের ভারত নিজের প্রভাবকে ক্রমশ বাড়িয়ে চলেছে। তাহলে এট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে দাবার খেলা চলছে, এইখানে দুপক্ষই নতুন নতুন চাল ক্রমশ দিয়েই যাচ্ছে। আগালিগার এই প্রজেক্ট আমাদের ভারতের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, মরিশাস দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে, তারপর চীনের বাড়তে থাকা প্রভাবকে পাল্টা জবাব দিচ্ছে। সব মিলিয়ে আগালিগা হয়ে উঠেছে সমুদ্র অঞ্চলে আমাদের ভারতের একটা কেন্দ্রবিন্দু। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়, এই আগালিগা কি সত্যি একদিন বিশাল বড় সামরিক ঘাঁটিতে পরিণত হবে, নাকি চিরকাল দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসাবেই থেকে যাবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। জয় হিন্দ।